বৈষম্য বিরোধী ছাত্রজোট তাদের সেই কাঙ্ক্ষিত ঘোষণা এবং সমাবেশের মধ্য দিয়ে বিপ্লবী সরকার ঘোষণার তাদের যে এক ধরনের পূর্ব প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির পর যখন তারা এই ঘোষণা দিতে ব্যর্থ হলো এবং তাদের সেই প্রস্তুতিতে আমরা যতটুকু দেখেছি যে ছিল ৭২-এর সংবিধান বাতিল, মুজিববাদের কবর রচনা সহ আরও অনেকগুলো দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো, এবং এক ধরনের অতিমাত্রায় উৎসাহী হয়ে যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছিলেন, তখন তারা যখন এই ঘোষণা দিতে পারলেন না, পার্টিকুলারলি যদি আমি বলি দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপির আপত্তির কারণে, এবং এইটার পর সরকার যে দায়িত্ব নিয়েছে এবং সেখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ায় এক শ্রেণীর মিডিয়া ব্যক্তিত্ব বলেন, টকশোতে বলেন, এবং রাজনৈতিক ছত্রছায়ায় তারা এমন কিছু প্রকাশ করার চেষ্টা করছেন বা এমন কিছু উপস্থাপন করার চেষ্টা করছেন, তারা ৭১কে বাদ দিয়ে ২৪কে সামনে আনার চেষ্টা করছেন। ৭১-এর সাথে কি ২৪-এর তুলনা হয়, নাকি ২৪-এর সাথে ৭১-এর তুলনা হয়? কোনোভাবেই ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধে আমরা দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি, সংবিধান পেয়েছি, স্বাধীন জাতিসত্তা পেয়েছি, সেটার সাথে এই ২৪-এর গণ অভ্যুত্থান বলেন, বিদ্রোহ বলেন, কেউ কেউ বিপ্লব বলার চেষ্টা করেন। যদিও সেই বৈষম্য বিরোধী ছাত্রজোট আমরা দেখেছি তারা গত মিটিংয়ে প্রথমে বিপ্লবের কথা বললেও পরে তারা এসে আর ওই দিন অনুষ্ঠানে বক্তব্যে কেউ কিন্তু বিপ্লব শব্দটা উচ্চারণ করেননি। আমি আশা করি দর্শক, আমরা গণ অভ্যুত্থান, বিদ্রোহ এবং বিপ্লব এই তিনটার মধ্যে যে পার্থক্য আমরা বুঝি। যাই হোক, এখন এইটারই প্রেক্ষাপটে যে হীন চেষ্টা হচ্ছে, এবং অতি সম্প্রতি আমরা দেখলাম যে বিএনপির নেতাকর্মীদের জামায়াতকে লক্ষ্য করে এক ধরনের বক্তৃতা, বিবৃতি, ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এই রাজনৈতিক দলটির বিরুদ্ধে বিভিন্নভাবেই বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। তার প্রতি উত্তরে জামাত তার বক্তব্য সেই চিরাচরিতভাবেই তুলে ধরার চেষ্টা করছে যে তারা ৭১-এ কোনো ধরনের মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল না। সেটাই আমরা দেখব। কিন্তু সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্রজোট যে বা যাদের দ্বারাই তারা পরিচালিত হচ্ছে, তারা কি কারো কোনো দাবার গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে কি না? তারা কি কোনো রাজনৈতিক দলের এজেন্ডাকে তাদের কনসেপ্টে বেস ধরে সেখান থেকে তারা তাদের কর্মসূচিগুলা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা, নাকি তারা কোনো দল দ্বারা ফান্ডেড হচ্ছে? আমাদের সেটাই একটু খোঁজা প্রয়োজন আছে দর্শক। আমরা তবে তার আগে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ফেসবুকে, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রথমেই যদি আসি, আমরা দেখি যখন বৈষম্য বিরোধী ছাত্রজোট যে ঘোষণা দিয়েছিল তারা মিটিংটা করবে, সেই মিটিংয়ে যখন তাদের মিটিংয়ের যে বিষয়বস্তুগুলা যখন মিডিয়ায় আসলো, বিশেষ করে ৭২-এর সংবিধান বাতিলের বিষয়টা, তখনই আমরা দেখি যে দেশের প্রধান দল বিএনপি এর মধ্যে একটি আপত্তি দিয়ে বসল, এবং এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়ে দেখা করলেন প্রধান উপদেষ্টার সাথে, এবং আরও যে রাজনৈতিক দলগুলা বিএনপি যাদেরকে নেতৃত্ব দেয় প্রায় সবগুলারই কনসার্ন হচ্ছে না, কোনোভাবেই ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না। এখন কেন এটা বাতিল করা যাবে না, এটার সাথে কি জড়িত আছে? নাও, এই ৭২-এর সংবিধানের সাথে জড়িত আছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৬৬ ৬ দফা এবং ৭০-এর নির্বাচনের পটভূমি, এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের এই সংবিধান। সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটি, যার ডাকে, যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সমগ্র ৭.৫ কোটি বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সংবিধানের সাথে জড়িত আছে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আন্দোলন সংগ্রামের ইতিহাস, জড়িত আছে শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ চেতনা, এবং সর্বোপরি আমি যদি বলি শব্দটা আমাদের জাতিসত্তার অস্তিত্ব জড়িত এই ৭২-এর সংবিধানের সাথে। এটা কি করে তারা মনে করলো এটা বাতিল করতে হবে? এখন তাদের বয়সটাই বা কত? তারা কি কোনো জায়গার থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে এবং কোনো একটা জায়গার থেকে তাদেরকে ইম্পোজ করা হচ্ছে? কারণ তারা বারবার একটা কথায় বলছে
যে ৭২-এর সংবিধান ৫৩ বছরের রাজনীতিবিদরা কিছুই করতে পারেননি, এই কথাটা মানতে আমি নারাজ। ইয়েস, এটা প্রৌঢ়দের কিছুটা ব্যর্থতা যে ইয়েস আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, এই জাতিকে আমরা যতটুকু দেওয়ার কথা ছিল আমরা সেটা দিতে পারিনি। কিন্তু ৫৩ বছরে কিছুই হয়নি এ ধরনের কথা যারা বলার চেষ্টা করছে, তারা প্রকারান্তরে সেই যে তাদের ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছে এবং ৭২-এর সংবিধানকে বাতিলের পায়তারা করছে। ৫৩ বছরে কিছুই হয়নি যারা বলছেন ইয়েস আমি এটা স্বীকার করছি উইদাউট এনি হেসিটেশন অ্যান্ড উইদাউট এনি প্রিজুডিস অর প্রিকন্ডিশন দ্যাট the people has lost their trust on politics in some cases, not for everything. সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপর তাদের আস্থা কিছুটা হারিয়ে ফেলেছে। তার কারণটা হচ্ছে রাজনীতিবিদদের দুর্নীতির কারণে। বিশেষ করে গত সরকারের সময়ে রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে, সেই দুর্বৃত্তায়নের কারণে পুরো সমাজ ব্যবস্থাই রাজনীতিবিদদের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ হয়ে মানে ভীতির সঞ্চার করেছিল রাজনীতিবিদরা। এখন সেই সরকারের যে অপশাসন দুঃশাসন, সেই দুঃশাসন আর দুর্নীতির বিচার থেকেও তো কিন্তু এখন কিন্তু দৃষ্টিটা অন্যদিকে সরে যাচ্ছে। সেই বিচারের নামে যখন রাজনীতিকে নিয়ে আসা হলো, যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হলো, তখনই মূল যে অবজেক্টিভ আমাদের অর্জন করার কথা, আমরা সেই অবজেক্টিভ থেকে কি করলাম? দূরে সরে গেলাম। মূলত আমাদের হওয়া উচিত হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দুর্নীতি, ব্যাংক লুট, মানুষ খুন, গুম খুন, হত্যা, রাহাজানি, জায়গা দখল, বাড়ি দখল, অন্যায় কাজের বিচার করবেন। আপনি প্রথমেই শুরু করে দিচ্ছেন সংগঠনের বিচার। আপনার যা হবার তাই হলো। এখন দেখা গেছে যে আজকেও দেখলাম আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে আমরা অন্যদিকে দৃষ্টি দেবার কারণে পতিত স্বৈরাচারের দুর্নীতিবাজদের বিচার থেকে আমাদের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নিচ্ছি, এবং তাই হচ্ছে। এখন দেখেন আপনার কোথায় এস আলম, কোথায় সালমান এফ রহমান, কোথায় আপনার ব্যাংকের কোটি কোটি টাকা, কোথায় আপনার বদি আলম, এদের বিচারের কথা কেউ বলছে না। এখন এইটার চেয়ে রাজনৈতিক সংকীর্ণতায় এবং রাজনৈতিক দলীয়করণ এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি গোষ্ঠী দল তাদের প্ররোচিত, তাদের ইম্পোজ করা, ব্রেইন ওয়াশ করার যে রাজনৈতিক কনসেপ্ট এই যুব সমাজের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবং তারা আলটিমেটলি কি করতেছে যে এই তাদের যে কনসেপ্টটা, এইটা যদি তারা এই যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে প্রথমত হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্রজোট তারা তাদের অবস্থান থেকে দূরে সরে যাবে, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের অবস্থান কিন্তু তখন ওই রাজাকারদের মতো হবে। তারা মানুষের যে ভালোবাসা পেয়েছে, যে শ্রদ্ধা পেয়েছে, যে রেসপেক্ট পেয়েছে, যে অসম্ভবকে সম্ভব করেছে, দীর্ঘ 16 বছর থেকে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এসে 1 মাসের চূড়ান্ত আন্দোলনে প্রায় 2000 মানুষের জীবনের বিনিময়ে তারা যে বিজয় অর্জন করেছে, সেই বিজয় থেকে তারা যখন তাদের যে কনসেপ্ট, তাদের যে জেন জি বা তাদের যে নতুন স্বপ্ন দেখার যে বয়স, সেইটার থেকে তারা তখন দূরে সরে গিয়ে অন্য একটি রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্ররোচিত হয়ে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। এখন ৭২-এর সংবিধান বাতিলের প্রশ্ন কেন আসবে? এখন কেন আসবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা? এখন তো আসার কথা দুর্নীতিবাজদের বিচার করার কথা। প্রত্যেকটি দুর্নীতিবাজকে বিচারের কাঠ করে দাঁড়িয়ে, প্রত্যেকটি কালপ্রিটকে বিচারের কাঠ করে দাঁড় করিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া এবং একটি সাস্টেইনেবল ক্রেডিবল ডেমোক্রেটিক সোসাইটি এনশিওর করা আমাদের হচ্ছে সবচেয়ে বড় কাজ। এখন কেন আমরা অযথাচিত অপ্রয়োজনীয় বিতর্কগুলা জড়িয়ে দিচ্ছি এখানে, এবং সরকারের বিচার ব্যবস্থার, দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিভঙ্গিটা এক জায়গার থেকে অন্য জায়গায় আমরা সরিয়ে দিচ্ছি? কেনই বা প্রফেসর ইউনূসকে কাজ করতে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং তার কাজে যাতে স্লো মোশন চলে আসে সেজন্য পরিকল্পিতভাবে কার স্বার্থে কারা এগুলা করছে, কি চাচ্ছে তারা আসলে?
তারা কি চাচ্ছে 72-এর সংবিধান বাতিল করে পুরো একটা বিপ্লবী সরকার, অনির্বাচিত সরকার দীর্ঘদিন গঠন করে এই অনির্বাচিত সরকার দীর্ঘদিন সরকার পরিচালনা করবে? নো, এটা কোনোভাবেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে যায় না। এখন তারা এই সিদ্ধান্তগুলো করতে গেলেও তো লাগবে রাজনৈতিক অক্ষ। এখন রাজনৈতিক দলগুলো যদি, বিশেষ করে রাজনৈতিক স্টেক হোল্ডার, আমি বলবো প্রথমেই আসবে বিএনপি, তারপরে আসবে জামাত। এখন এই রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছে আপনি কোনো ধরনের কোনো প্রস্তাব দেন আর সংস্কার করেনও, সেটা হবে অর্থহীন, সময়ের অপচয়। আর যদি এদেরকে আস্থায় না এনে তারা মনে করেন যে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে তারা কোনো ধরনের প্রস্তাব দিবেন, সংস্কার করবেন, বিপ্লবী সরকার ঘোষণা করে ফেলবেন, তাহলে তাদের এই এককভাবে রাষ্ট্র পরিচালনার যে এক ধরনের একগুয়ামি, এটার ফলাফল কি হবে? শেখ হাসিনার যা হয়েছে তাদের অবস্থাও তাই হবে। আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি দর্শক। কারণ তাদেরকে মনে রাখতে হবে, তারা আন্দোলন সংগ্রাম করেছে, যুব সমাজ, তারা জেনজির স্বপ্ন দেখে, কিন্তু তাদেরকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে। আর এককভাবে নিতে গেলে তাদের পরিণতি আমি মনে করি না জনগণের ভালোবাসার জায়গায়, শ্রদ্ধার জায়গায় থাকবে তারা। এবং আমি পরিশেষে এইটুকুই বলবো যে তারা যেন কারো দাবার গুটি হয়ে ব্যবহৃত না হয়। কারণ এই রাষ্ট্র সমাজ ব্যবস্থায় জনগণের আস্থার জায়গা যদি আপনার না থাকে, তা আপনি হুট করে কয়েকজন ইয়াং এবং যুব সমাজকে নিয়ে কিছু হইহুল্লোড় করে, চিৎকার চেঁচামেচি করে, একটা সভা করে, বাই ফোর্স কিছু করে ফেললেন, সেটা কিন্তু সাস্টেনেবল হবে না। আপনাকে মনে রাখতে হবে, আমি আবারও বলছি, সামারি টানছি, রাজনৈতিক দলকে আস্থায় নিতে হবে, আলোচনায় বসতে হবে, এবং কোনোভাবেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের অর্জনকে বাদ দিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানকে সামনে নিয়ে আসার দুঃসাহস দেখানোর প্রয়োজন নেই। ৭১-এর সাথে কোনোভাবেই এই ২৪-এর অভ্যুত্থানের তুলনা করা যায় না। ২৪-এর অভ্যুত্থান হয়েছে মূলত একটি সরকারের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, আর ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে পুরো হোল সিস্টেম চেঞ্জ করে একটি রাষ্ট্র থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন মানচিত্র, পতাকা, সংবিধান পেয়েছি। কাজেই যারা বারবার ৭১-এর কে বাদ দিয়ে ২৪-কে তুলনা করছে, নিয়ে আসছেন সামনে, এবং তারা ৭১-এর সাথে ২৪-কে তুলনা করছেন এবং অনেক ক্ষেত্রে বলছেন ৭১-এর চেতনা বাদ দিতে হবে, তারা মূলত হচ্ছেন রাজাকার। সেই ৭১-এর চেতনাকে বাদ দেওয়ার মানেই হচ্ছে আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করছেন, আপনার জাতিসত্তাকে আপনি অস্বীকার করছেন। ৭১-৭১-এর জায়গায় আছে, ২৪-২৪-এর জায়গায় গণঅভ্যুত্থানের জায়গায় আছে। স্বাধীন দেশের অভ্যুদয় মানচিত্র পাওয়া কোনোভাবেই একটি গণঅভ্যুত্থানের সাথে আসতে পারে না। এক একটা ভ্যালু আছে, এক একটা মটো আছে, এক একটা এথিক্স নিয়ে, এক একটা লক্ষ্য নিয়ে, এক একটা টার্গেট নিয়ে এই কাজগুলো হয়েছে। কাজেই আমি শেষ কথা বলবো, কোনো ধরনের দাবার গুটি হয়ে ছাত্ররা যদি ব্যবহার হয়, তাহলে তাদের অবস্থাও একসময় অতল গহ্বরে হারিয়ে যাবে। আজ এ পর্যন্তই।